জ্যামিতি বক্সের কাটা কম্পাস আর সাধারণ একটি চক, এই দুটি সরঞ্জাম দিয়েই নতুন এক শিল্পের জন্ম দিয়েছেন কুমিল্লার ভাস্কর মোহাম্মদ সামিউল আলম, যেটি অনেকের কাছেই ছিল অকল্পনীয়। আজ তিনি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম বিস্ময়কর ভাস্কর হিসেবে পরিচিত। হঠাৎ ঝোঁকের বসে হাতে থাকা কাটা কম্পাস দিয়ে একটি চকে খোদাই করা শুরু করেছিল সামিউল। একটু পরেই অবাক হয়ে দেখেন খোদাইয়ের রেখাগুলোতে ফুটে উঠেছে এক টুকরো ভাস্কর। সেখান থেকেই শুরু হয় তার অনন্য যাত্রা। প্রথম দিকে বন্ধুদের আনন্দ দিতে এবং মনের খোরাক মেটাতেই তৈরি করতেন সুপারহিরোদের ছোট ছোট ভাস্কর্য। পরে ধীরে ধীরে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিত্ব ও বিখ্যাত ভাস্কর্যগুলোর মিনিয়েচার তৈরি শুরু করেন। তার হাতের নিপুণ কারুকাজে প্রাণ ফিরে পায় বিশ্ববিখ্যাত নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক আইকনরা। সামিউলের বিশেষ দক্ষতা হল কোনো ব্যক্তির ছবি একবার মাত্র দেখেই তিনি চক দিয়ে নিখুঁত ভাস্কর্য নির্মাণ করতে পারেন। তার এই অনন্য শিল্পকর্মে স্থান পেয়েছে বিশ্বের সব বড় বড় ব্যক্তিত্বের প্রতিকৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত 2021, 2022 ও 2024 সালে জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে অংশগ্রহণ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কার অর্জন করেন। তবে এখানেই থেমে থাকেননি সামিউল। তার বিশ্বাস, এই শিল্পটিকে টিকে রাখতে হলে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে। তাই এখন তিনি নামমাত্র বেতনে শিক্ষার্থীদের চক দিয়ে ভাস্কর্য তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন, ছড়িয়ে দিচ্ছেন শিল্পের আলো। মোহাম্মদ সামিউল আলমের হাতে জন্ম নেওয়া এই অনন্য ভাস্কর্য শুধু শিল্প নয়, এটির প্রমাণ করে সংকীর্ণ মাধ্যমে অত্যন্ত সৃজনশীলতার দ্বার উন্মোচন করা সম্ভব। তার হাত ধরে বাংলাদেশ পেয়েছে একটি নতুন শিল্পধারা, যা সময়ের সাথে সাথে হয়ে উঠেছে আমাদের গৌরবের অংশ। আসলে শিখা না, বিষয়টা নিজের থেকেই করা। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। চক, ডাস্টার এগুলো আমার কাছে থাকতো। এগুলো দিয়েই খেলার ছলে একসময় খোঁচাতে খোঁচাতে মনে হলো যেন কোনো একটা ডিজাইন হচ্ছে। হ্যাঁ, এই ডিজাইন থেকেই শুরু। পরবর্তী সময়ে আমি আস্তে আস্তে এটাতে কাজ দিতে, আরও বিভিন্ন রকমের রূপ দিতে শুরু করলাম। তো এইগুলোতে আসলে এগুলো থেকেই আমি ভাস্কর্য তৈরি করাটা শুরু করলাম। এটা ছিল একেবারে শুরুটা। না, প্রশিক্ষণ তো এটার মধ্যে এখনও কেউ নাই। সারা বাংলাদেশে বলা গেলে যে চক দিয়ে ভাস্কর্য তৈরি করার যদি কোনো মানুষ থাকে, এটা আমি আছি। আমি একাই কাজ করছি। তো প্রশিক্ষণ বলতে কাজের মধ্যে আরও গতি আনলাম, কাজের মধ্যে বিভিন্ন রকমের রূপ দেওয়ার চেষ্টা করলাম। আমার শিক্ষকরা বিভিন্নভাবে উৎসাহ দিয়েছে যে সামিউল, এটাকে আরও ভিন্নভাবে দেয়া যায় কিনা, এবং আমার শিক্ষাগুরুরা, বন্ধুরা, তারাও বিভিন্নভাবে উৎসাহ দিয়েছে, যার ফলশ্রুতিতে কাজের মধ্যে কিছু পরিবর্তন আনছে। হ্যাঁ, আমার আর্ট স্কুলে পড়া, এই কুমিল্লা আর্ট স্কুল অ্যান্ড কলেজেই কিন্তু আমার আর্ট শেখা শুরু। তখন ক্লাস 6 থেকে আমি আর্ট শিখি। আমার বাবা আমাকে নিয়ে আসতো, আমি আর্ট শিখতাম। আসলে আর্ট শেখাটা ছিল একটা শখের শিখা, শখ থেকেই পুরো শেখানো। ওটা ছিল শুরু, ছবি আঁকাটা। এই আর্ট স্কুলের শিক্ষকরাই আমার শিক্ষাগুরু। ছোটোবেলা থেকে তাদের কাছে আমি আর্ট শিখেছি। আমার পড়ালেখা শুরুতে ছিল জেনারেল লেখাপড়া। আমি অনার্স মাস্টার্স করি ইকোনমিক্স থেকে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করি। যদি এদিকে আর একটা গল্প আছে, আমি যখন ভর্তি পরীক্ষা দিই তখন একই দিনে ঢাকা আর্ট কলেজের চারুকলা বিভাগে ভর্তি পরীক্ষার সাথে ইকোনমিক্স ডিপার্টমেন্টও, মানে ভিক্টোরিয়া কলেজও ভর্তি পরীক্ষা। তো যে কোনো একটাকে চয়েস করতে হবে। তো তৎকালীন সময় পরিবারও আমাকে ইয়াতে সমর্থন করেছে যে জেনারেল লেখাপড়া, অর্থাৎ ইকোনমিক্সে লেখাপড়া করি। ইকোনমিক্সে লেখাপড়ার পরে আমি চলে যাই। যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম তখন পরিবারের কাছে আবদার করি আমি আর্ট কলেজে পড়তে চাই ঢাকা। আমার যে অসম্পূর্ণ পড়ালেখাটা, আমার পছন্দের পড়ালেখাটা, ওইটা আমি শেষ করতে চাই। পরে চলে আসি ঢাকা আর্ট কলেজে। তো ঢাকা আর্ট কলেজে আমি ওই জায়গায় অনার্স করলাম। এখন আবার মাস্টার্স করতেছি ইউডা থেকে, ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের উপর, যেটা ইউনিভার্সিটি অফ অল্টারনেটিভ ডেভেলপমেন্ট থেকে করছি, ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের উপরে। হ্যাঁ, আমি চাকরি করছি এই যে কুমিল্লা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছি অনেক লম্বা সময়, প্রায় 8 বছর ধরে। তাছাড়া কুমিল্লা আর্ট স্কুল অ্যান্ড কলেজেও সহকারী শিক্ষক হিসেবে আছি। তাছাড়া আমার নিজের 2টা প্রতিষ্ঠান আছে, রেইনবো আর্ট ইনস্টিটিউট। ওইগুলো তো বাচ্চাদেরকে নামমাত্র বেতনে আর্ট শেখাই। আমরা চাচ্ছি শিল্প চর্চাটা যাতে হয় মানুষের মধ্যে, যাতে শিল্প চর্চাটা, মানুষ যাতে এই টাকার কারণে শিল্প চর্চা যাতে বিঘ্ন না ঘটে, আটকে না থাকে,
এটা হচ্ছে আসলে মূল লক্ষ্যটা না। এটা একেবারেই ভুল ধারণা, অনেকটা রং নম্বর বলা যায় আমাদের মাথায় বা পরিবারের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। যেমন আমার ফ্যামিলির মাথায় কিন্তু এরকম একটা কিছু ছিল, যার কারণে আমার জেনারেলে পড়ালেখা, যে চারুকলায় পড়ালেখা করলে ছেলেরা নষ্ট হয়ে যায়, তাদের কোনো ফিউচার নাই, হ্যাঁ ফিউচারটা এলোমেলো হয়ে যায়, এমন ধরনের কিছু ভুল মন্তব্য মানুষের মধ্যে থাকে বা ভুল চিন্তাধারা মানুষ পোষণ করে, যার ফলশ্রুতিতে আসলে এই চারুকলায় শিক্ষাটা ভালোভাবে হয়ে উঠছে না এবং ভালো ভালো ফ্যামিলির বাচ্চারা অনেক সময় দেখা যায় যে এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, পরিবার থেকে বিভিন্ন রকমের সাপোর্ট পাচ্ছে না। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই চারুকলা সেক্টরে বিভিন্ন রকমের জব আছে, তাছাড়া একটা মানুষ তার মেধাটাকে সুন্দরভাবে কাজে লাগায়। বর্তমানে আমাদের একটা বিগত কারিকুলাম ছিল, কারিকুলামে কিন্তু এটার উপরে দারুণ গুরুত্ব দেওয়া হয়েছিল যে একটা শিক্ষার্থী যে চারুকলায় যদি সে পড়ালেখা করতে চায় তাকে যাতে ওই দিকে ধাবিত করা হয়। জানেন বিভিন্ন রকম ফার্মগুলো আছে, আমাদের বস্ত্রশিল্পে বাংলাদেশ যথেষ্ট অগ্রসর। তো বস্ত্রশিল্প মানেই বিভিন্ন রকমের ডিজাইন, নকশা। তো নকশা ডিজাইনাররা কোত্থেকে আসবে? চারুকলায় পড়ালেখা করলেই তো আগামী দিনগুলোতে তারা এটাতে অবদান রাখবে নিঃসন্দেহে। তা আমি আমার দেশের একটা শিল্পকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু আমার ফার্মে কোনো ডিজাইনার নাই, নকশা ডিজাইন নেই, তো কীভাবে হবে? তখন দেখা যাবে আমার দেশের বাইরে থেকে আমাকে এই কোটি কোটি টাকা খরচ করে ডিজাইনার আনতে হবে, তো এটা আমার দেশের জন্য ক্ষতি। আমি 2014 সালে কুমিল্লা হাই স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ ছিলাম আমার নিজের প্রতিষ্ঠানে, ওটাতে। তারপরে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে 18 সালে নিয়োগ পাই এবং ওইদিকে বাচ্চাদেরকে এখনও আমি পাঠদান করাই, চারুকলা বিষয়ে আমি শিক্ষকতা করি, বাচ্চাদেরকে এখনও শেখাচ্ছি আন্তরিকতার সাথেই। এবং তাছাড়া কুমিল্লা আর্ট স্কুল অ্যান্ড কলেজও আছি, লম্বা সময় ধরে সময় দিচ্ছি। বিশেষ করে আমার মূল লক্ষ্যটাই হচ্ছে শিল্প চর্চা যাতে তৃণমূল পর্যায়ে চলে যায়। অনেকে দেখা যায় হ্যাঁ আগ্রহী হয়ে ওঠে, অনেকে দেখা যায় অর্থের কারণে, টাকার কারণেও অনেকে মনে করেন যে এই শিল্প শেখানোটা একটা অতিরিক্ত, অর্থাৎ আমাদের মৌলিক যেই লেখাপড়া সাধারণ জেনারেল পড়ালেখার পরে এটার প্রতি গার্ডিয়ানরা খরচ করতে একটু দ্বিধাবোধ করে, অনীহা প্রকাশ করে। তো যার ফলশ্রুতিতে অনেক বাচ্চারা এটা থেকে বঞ্চিত হয়, এই চারুকলা শিক্ষা থেকে। তো এটাকে আসলে অগ্রসর করার জন্য আমার মূল উদ্দেশ্য যাতে অভিভাবকরা অল্প বেতনে বাচ্চারা চারুকলা শিক্ষাটা নিতে পারে, চারুকলার চর্চা নিতে পারে, যার ফলশ্রুতিতে আমার এই আর্ট স্কুলে সময় দেওয়া। আমার নিজের 2টা প্রতিষ্ঠান আছে, ওইটিতে সময় দিচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চারা যথেষ্ট আগ্রহী এবং এই বিষয়ে কাজ করছে, লম্বা সময় ধরে কাজ করছে। এবং মজার বিষয় হচ্ছে এই চক শিল্পেও অনেকে এগিয়ে আসছে। দেখা যায় স্কুলে আমি কাজ দেই তাদেরকে, হাতের কাজ বলে একটা কাজ আছে, তো ওই কাজ দিলে বাচ্চারা চক দিয়ে ভাস্কর্য তৈরি করে স্কুলে নিয়ে আসে। তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে আমার শিক্ষার্থীরা এখন এগিয়ে আসছে, চক দিয়ে ছোট ছোট মিনিয়েচার ভাস্কর্য করছে। এদিকে উল্লেখযোগ্য বলতে আপনার ওই সামনে যে 21 সালে আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম, ওটা তো আমার অনেকগুলো উল্লেখযোগ্য প্রিয় ভাস্কর্য আছে। তাছাড়া এখানেও অনেক ভাস্কর্য আছে, এই যে মাদার তেরেসা শান্তিতে নোবেল বিজয়ী, তাছাড়া এই যে ধ্বংসলীলায় যে মত্ত ছিলেন জর্জ বুশ, তাকেও বানিয়েছে, স্থান পেয়েছে। আমাদের এই যে গ্যালিলিও বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তাছাড়া আছে এদিকে উনি হচ্ছেন শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ নিয়ে লম্বা সময় যুদ্ধ করা আমাদের হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। তাছাড়া আরও বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে আসছে। তিনি হচ্ছেন ইবনে সিনা, যিনি আমরা জানি চিকিৎসায় দারুণ অবদান রেখেছিলেন, চিকিৎসা বিজ্ঞানে যার দারুণ একটা অবদান রয়েছে। এরকম অনেক বাংলাদেশে এই যে এটা আছে সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তিনি অটিস্টিক ছিলেন, প্রতিবন্ধী ছিলেন। এছাড়া মানুষ ধ্বংসলীলায় মত্ত থাকা বিভিন্ন মানুষকে আমি তোলার চেষ্টা করেছি, চে গুয়েভারা, মহাত্মা গান্ধী, এরকম অসংখ্য। এই জায়গায় আপনার কাছে শতাধিক ভাস্কর্য আছে। আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন, শতাধিক ভাস্কর্য এখানেই আছে। হ্যাঁ জি।
প্লেটো, সায়েন্টিস্ট প্লেটো, তাছাড়া আমাদের শিল্পকলার অন্যতম একজন গুরু লিওনার্দো ডা ভিঞ্চি,